সবাইকে স্বাগতম। আজকে আইএলস রাইটিং টাস্ক 2 তে আমাদের ভিডিও 2 অ্যান্ড এটা আইসোলেটেড যদি ভিডিও হতো আমি বলতাম যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও। যারা নিজে নিজে প্রিপারেশন এতদিন নিছেন তারা যদি এই ভিডিওটাতে থেকে শুরু করেন তাও আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গায় ভুল ছিল, কোন জায়গায় শুদ্ধ ছিল, কি হয়েছে আর কি করা উচিত ছিল। এনিওয়ে, হ্যাভিং সাইড দ্যাট আমরা চলেন শুরু করি। আমাদের প্রথম ভিডিওটা যারা দেখেন না, যেটাতে ওভারভিউ আছে এবং মার্কিং ক্রাইটেরিয়াটা আমরা এক্সপ্লেন করছি, ওই ভিডিওটা একটু প্লিজ দেখে আসেন। এবং এই ভিডিওগুলো বিশেষ করে রাইটিং টাস্ক 2 এর সিরিজ ভিডিওগুলো সিরিয়ালি দেখবেন এবং অবশ্যই নোট নেবেন। নোট না নিলে নিজের জন্য কষ্ট হবে। বাট বিট বাই বিট অনেকগুলা তথ্য আমরা এখানে আগাম দিব, বাট আগাম দেওয়ার পরেও এগুলো কিন্তু প্রতিটা ভিডিওতে আবার কথাবার্তা আমরা ডিটেলসে বলবো। সুতরাং কোনো কিছু যদি বুঝতে একটু বাকি থাকে তাহলে ধৈর্য ধরে কষ্ট করে পরের ভিডিওগুলো আস্তে আস্তে কন্টিনিউ করেন। ফুল ভিডিও সিরিজটা যখন একবার দেখা হয়ে যাবে তখন ইট উইল অল মেক সেন্স টু ইউ। এনিওয়ে, লেটস স্টার্ট। আজকের ভিডিও টপিক হচ্ছে প্ল্যানিং অ্যান্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস। প্ল্যানিং অ্যান্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস হচ্ছে টাস্ক টু রাইটিং এর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং। এই জায়গাটা কারণ হচ্ছে এটা শুরু। এই জায়গায় যদি শুরুটা যদি ভালো না হয় তাহলে এই এসে অনেকেই দেখবেন লিখতে শুরু করবেন, 10 মিনিট পরে আবার মনে হবে না, ভুল হয়েছে, আবার ব্যাক অ্যান্ড ফোর্থ করতে করতে এবং একটা প্যানিক সিচুয়েশন তৈরি হয়ে যায়। বিশেষ করে যাদের টার্গেট হচ্ছে 6.5 এর উপরে, তাদের জন্য প্ল্যানিং অ্যান্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস ইজ এ মাস্ট। মানে এটা কেয়ারফুলি করা হচ্ছে। কত গুরুত্ব দিয়ে বললে আপনারা গুরুত্ব বুঝবেন আমি জানি না, বাট আই ক্যানট এক্সপ্রেস ইট ইন ওয়ার্ডস। প্ল্যানিং অ্যান্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস আমাদের যে টোটাল আমাদের যে এসে লেখার যে 4টা স্টেপ, এই 4টা স্টেপ আমি এখানে তুলে ধরছি। এই যে যেটা আমি মার্ক করলাম, কোয়েশ্চেন অ্যানালাইসিস হচ্ছে প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে প্ল্যানিং, থার্ড স্টেপ হচ্ছে রাইটিং মানে আমরা পুরোটা লিখবো, ফোর্থ স্টেপ হচ্ছে চেকিং। এই 4টা স্টেপ কারো মাথায় যদি না থাকে তাহলে খুবই খারাপ হবে এবং রেজাল্ট ভালো হবে না। ভেরি ভেরি কেয়ারফুল। কোয়েশ্চেন অ্যানালাইসিস প্রথম স্টেপ, তারপরে প্ল্যানিং, তারপরে রাইটিং, তারপরে চেকিং। কোনো স্টেপ স্কিপ করে আসা যাবে না। মনে করলেন লিখে চলে আসবেন, চেকিং করেন নাই, অনিচ্ছাকৃত অনেক ভুল রয়ে যাবে, যেটা আপনার 6.5 থেকে 7-এর মধ্যে ডিফারেন্সটা গড়িয়ে দিতে পারে। আপনি যদি প্ল্যানিং না করেন, আপনার লেখা অর্ধেক পথে যাওয়ার পরে আপনি আবার ফেরত আসবেন প্ল্যানিং করার জন্য, প্যানিকড হয়ে আপনার লেখা বরবাদ হয়ে যাবে। আপনি যদি কোয়েশ্চেন অ্যানালাইসিস না করেন, ডাইরেক্ট প্ল্যানিং থেকে শুরু করেন, কোয়েশ্চেন অ্যানালাইসিস না করার কারণে আপনি টপিক স্পেসিফিক টপিক যেটা সেটার উপর লিখবেন না। দেখা যাবে যে ওভার জেনারেলাইজড একটা অ্যান্সার হবে এবং 6 পাবেন আপনি ব্যান্ড। সো অল দিজ স্টেপস আর ইন কি বলে ইরিপ্লেসেবল। এটার কোনো ইয়া নাই, মাফ নাই। সুতরাং অল দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। কোনটাতে কত মিনিট সময় ব্যয় করবো, কীভাবে করবো আমরা একটু পরে আসছি। ওয়াই কোয়েশ্চেন অ্যানালাইসিস ম্যাটার্স। কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস আবার কি? কোয়েশ্চেন তো কোয়েশ্চেনই। কোয়েশ্চেন অ্যানালাইসিস যদি আপনি কেয়ারফুলি না করেন তাহলে অনেক দিকই মিস্টেক হওয়ার সুযোগ থাকে, বিশেষ করে স্পেসিফিক টপিক এবং যে টাস্কটা স্পেসিফিক আস্ক, যেটা যে কোয়েশ্চেনে যে টাস্কটা আপনাকে করতে বলছে আমাদের, সেটাতে অনেকে হাইলাইট করতে পারে না, মানে ওই অ্যাকুরেটলি ওই জায়গায় হিট করতে পারে না। ফলশ্রুতিতে যেটা হয় সেটা হচ্ছে টাস্ক রেসপন্সে ব্যান্ড নিচে চলে যায়। এই যে এটা আমরা কি উদ্দেশ্যে কোশ্চেন অ্যানালাইসিস করতেছি? একটাই উদ্দেশ্যে, আমাদের টাস্ক রেসপন্স এন্ড কোহিয়ারেন্সের জন্য আমরা ব্যান্ড 7+ পাই। আমাদের সকল এই আমাদের যেই কোর্স আছে, আমাদের সব কোর্সেরই একটাই মোটো থাকে, যেটা দরকার সেটাই করব, যেটা দরকার নেই সেটা আমরা করার দরকার নেই। সো ব্যান্ড 7+ পেতে হলে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। দ্যাটস ইট, দ্যাটস দ্য বটম লাইন। টাস্ক 2 এর আমাদের গুরুত্ব কতটুকু? টাস্ক 1 এর চেয়ে কিন্তু দ্বিগুণ বেশি নাম্বার হচ্ছে টাস্ক 2 তে। টাস্ক 2 তে 40 মিনিট সময়, মিনিমাম 250 ওয়ার্ডস লিখতে হয়। আর যদি মিসআন্ডারস্ট্যান্ড করেন, এই যে এখানে আমি লিখে রাখছি মিসআন্ডারস্ট্যান্ডিং দ্য কোয়েশ্চেন যদি মিস করেন কোনো কারণে এবং স্পেসিফিক টপিকটা রিড করতে না পারেন, অটোমেটিক্যালি ব্যান্ড 5 লোয়ার টাস্ক রেসপন্সে চলে আসবে এবং ওভারঅল স্কোরটা দেখবেন 6 এর আশেপাশে ঘোরাফেরা করবে। এটার উপরেও কখনোই উঠবে না যদি স্পেসিফিক টপিক মিস কেউ করে। এনিওয়ে, হোয়াট ইজ এ স্পেসিফিক টপিক আমরা একটু পরে আসতেছি। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা যদি গাইডলাইন দেখি যে কোয়েশ্চেন অ্যানালাইসিস,
কোয়েশ্চেন অ্যানালাইসিসের জন্য প্রথম 3 মিনিট ব্যয় করতে পারেন। একটা ছোট্ট কোয়েশ্চেন অথচ এটার জন্য 3 মিনিট, 3 মিনিটস, এটা কিন্তু অনেক সময়। সাধারণত কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে সবারই 1 মিনিটের মধ্যে হয়ে যায়। যারা আমাদের কোর্স করবেন এবং পুরোটা প্র্যাকটিস করবেন দেখবেন 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। দিস ইজ নট মানে এখানে অনেক বেশি সময় ব্যয় হবে না। যেটা আমি বলবো, কোয়েশ্চেন অ্যানালাইসিসটা দ্রুত করে সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হবে প্ল্যানিং স্টেজে। আমরা আসছি। কোয়েশ্চেন অ্যানালাইসিসটা কীভাবে করবেন? প্রথমে রিড দ্য কোয়েশ্চেন টুয়াইস, দুইবার পড়েন। দুইবার পরে মিনিংটা আত্মস্থ করেন যে কোয়েশ্চেনটা কী চাচ্ছে। অ্যান্ড দেন এই যে লাল কালি দিয়ে এই 3টা কোয়েশ্চেন আপনার মাথায় ঘুরপাক খাইতে হবে যে হোয়াট ইজ দ্য জেনারেল টপিক, হোয়াট ইজ দ্য কিওয়ার্ডস, হোয়াট ইজ দ্য স্পেসিফিক টাস্ক। স্পেসিফিক টাস্ক মানে আপনাকে কী করতে বলছে। এই 3টা জিনিস আপনাকে অবশ্যই বের করতে হবে। আমরা তারপরে কিওয়ার্ডসের নিচে আপনি আন্ডারলাইন করতে পারেন যদি আপনি পেপার বেসডে করেন। কম্পিউটার বেসডে করলে ওখানে হাইলাইট করা যায়। তারপরে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, ডিসাইড ইউর পজিশন। স্টেপ 4, 5 দিজ আর, এগুলো আমরা পরের ভিডিওতে আরও ডিটেইলে কথা বলবো। বাট মেইনলি আজকের ভিডিও থেকে আপনারা কোয়েশ্চেন অ্যানালাইসিসের জন্য এই 3টা পয়েন্ট পিক আপ করতে হবে যে মূল টপিকটা কি, জেনারেল টপিকটা কি, কিওয়ার্ডটা কি, আর স্পেসিফিক টপিক বা স্পেসিফিক রিকোয়ারমেন্টটা কি। তাহলে এই জায়গাটাতে ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমরা করব। কমন টাস্ক কি হয়, এটা এই 3 নম্বরে যেটা আমি দেখাইছি এই টেবলটা, এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পরে আরও দুইটা ভিডিও পরে আমরা এটা আরও বিশদ আকারে আলোচনা করব। বাট আজকের সুবিধার্থে, আজকে যেহেতু আমরা আমাদের 4টা স্টেজ, আমাদের যে লেখার স্টেজ, এটা আমরা লেখার যে স্টেপস এগুলো যেহেতু আলোচনা করে ফেলছি, অ্যানালাইসিস, প্ল্যানিং, রাইটিং, চেকিং, অ্যান্ড অলসো আপনারা সবাই মনে রাখবেন প্রথম ভিডিওতে বলছি যে আমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার হবে 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার্স। অপিনিয়নের সাথে কী হবে, ইন্ট্রোডাকশন হবে, 2 রিজনস why we agree or disagree, then conclusion. ডিসকাশনে কী হবে, ইন্ট্রো প্লাস ভিউ 1, ভিউ 2, কনক্লুশন। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজে কী হবে, ইন্ট্রো, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এটা আপনি চেঞ্জও করতে পারবেন। ডিসঅ্যাডভান্টেজ আগে লিখতে পারবেন, অ্যাডভান্টেজ পরে লিখতে পারবেন, নো প্রবলেম। কনক্লুশন, প্রবলেম সলিউশন, ইন্ট্রো প্লাস প্রবলেম সলিউশন, কনক্লুশন। 2 পার্টে ইন্ট্রো প্লাস অ্যান্সার 1, অ্যান্সার 2, কনক্লুশন। দেখেন সবগুলোতে একটা কমন স্ট্রাকচার। কমন স্ট্রাকচার কি, 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার। এর চেয়ে জটিল কোনোভাবেই করবেন না, 4 প্যারাগ্রাফ মাথায় গেঁথে নেবেন। ওকে, এবার এই যে ইনস্ট্রাকশন ওয়ার্ড, এটাই হচ্ছে আমাদের স্পেসিফিক টাস্ক। এখানে টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, মানে এখানে আমাকে কি করতে হবে, আমাকে এগ্রি করতে হবে অথবা ডিসএগ্রি করতে হবে। ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, এখানে কী করতে হবে, আমাকে ডিসকাস করতে হবে প্লাস ওপিনিয়ন দিতে হবে। এটাই হচ্ছে স্পেসিফিক টাস্ক। খেয়াল রাখেন, এখানে আপনি ডিসকাস বোথ ভিউ আপনি করলেন কিন্তু ওপিনিয়ন দিলেন না, তাহলে কিন্তু টাস্ক রেসপন্স আপনি ফেল করলেন, অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। আবার অ্যাডভান্টেজ নিয়ে কথা বললাম কিন্তু ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বললাম না, এইখানেও কিন্তু অর্ধেক হয়েছে। আবার এখানে কজ নিয়ে কথা বললাম, সলিউশন কথা বললাম না, তাহলে অর্ধেক হবে। আবার আরেকটা যেটা মোর কমন হয়, যাদের প্রিপারেশনটা স্ট্রাকচার্ড হয় না, তারা কী করে, কজ দেখা যায় যে হোয়াট আর দ্য কজেস অ্যান্ড সলিউশনস, কজেস নিয়ে সে অনেক কিছু সুন্দর করে লেখে, এক্সাম্পল সহ সলিউশন নিয়ে 2টা লাইন লিখে তারপরে পরে কনক্লুশনে চলে যায়। তো ওইটাতে কী হয়, আন্ডার ডেভেলপড হয়। এটা সলিউশনটা তো কী হবে তখন, আন্ডার ডেভেলপড। কজেস হবে ওয়েল ডেভেলপড অ্যান্ড সাপোর্টেড, সলিউশনটা হবে হচ্ছে পোরলি ডেভেলপড, পোরলি সাপোর্টেড। তখন কিন্তু আপনার স্কোর আবার 6এই থাকবে, মানে টাস্ক রেসপন্সে আপনি 6এই থাকবেন। 2 পার্ট কোয়েশ্চেনও ঠিক তেমনি, 2 পার্ট কোয়েশ্চেনের স্পেসিফিক টাস্ক থাকবে 2টা, এই জন্যই নাম হচ্ছে 2 পার্ট। একটা হচ্ছে একটা কোয়েশ্চেন আর একটা হচ্ছে আরেকটা কোয়েশ্চেন। দ্যাটস ইট। ওকে, নাও কামস দি ক্রুশাল পার্ট, টাইম ম্যানেজমেন্ট। আমরা কীভাবে এই 40 মিনিটের প্ল্যানটাকে ডিস্ট্রিবিউট করব। প্রথমে বলছি যে আমাদের প্রথম স্টেপ হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস, তারপর হচ্ছে প্ল্যানিং, তারপর রাইটিং, তারপর চেকিং অ্যান্ড এডিটিং। এইখানে একটা স্টেজও বাদ দেওয়া যাবে না। কোয়েশ্চেন অ্যানালাইসিসে কী করতে হবে, কোয়েশ্চেন অ্যানালাইসিসে আমরা প্রথমে জেনারেল টপিক, তারপরে হচ্ছে স্পেসিফিক যে টপিকটা, তারপর হচ্ছে কিওয়ার্ড আমরা সিলেকশন করবো, তারপর হচ্ছে স্পেসিফিক টপিক বা আমার যে স্পেসিফিক টাস্ক সেটা আমি বের করবো। তো কোয়েশ্চেন অ্যানালাইসিসে আমার 3টা কাজ, জেনারেল টপিক, কিওয়ার্ড অ্যান্ড স্পেসিফিক টপিক। তারপরে আমার কাজ হচ্ছে প্ল্যানিং। এই প্ল্যানিংটা আমরা পরের ইয়াতে আমরা পরের ভিডিওগুলোতে দেখাবো এই প্ল্যানিং স্টেজে আমরা কী কী জিনিস করব। আজকের ভিডিওতে আমরা দেখাবো টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড
কোয়েশ্চেন অ্যানালাইসিস। প্ল্যানিংটাতে আমরা পরের ভিডিওতে দেখাবো যে প্ল্যানিং স্টেজে আমরা কি কি জিনিস করব, কি কি কাজ করব, প্ল্যানিং স্টেজটাকে আমরা কিভাবে ডিভাইড করব, এই 5 মিনিটস আমরা কি করব, এই 5 মিনিটস আমরা করবো ওটা কি। আজকে আমরা দেখাচ্ছি যে এই 3 মিনিটস আমরা কি করতেছি, মানে কোয়েশ্চেন অ্যানালাইসিসে। কোয়েশ্চেন অ্যানালাইসিস আসলে 3টা কোয়েশ্চেনের অ্যান্সার বের করা, দ্যাটস ইট। তাহলে এটার জন্য 3 মিনিট লাগবেও না, অ্যাকচুয়ালি 1 মিনিটেই সম্ভব। প্ল্যানিং স্টেজে আমরা যেটা করব, আমাদের তো অ্যাসেস স্ট্রাকচার যেটা, এটা তো 4টা। অ্যাসেস স্ট্রাকচার নিয়ে কিন্তু প্ল্যানিং করার কিছু নেই, 4টাই। তাহলে প্ল্যানিং স্টেজে আমাদের কাজ হবে হচ্ছে এই যে প্যারাফ্রেজ করা, বডি প্যারাগ্রাফ 1 প্লাস 1-এ কী হবে, 2-তে কী হবে, কনক্লুশনে কী হবে, এটা বের করাই হচ্ছে আমাদের প্ল্যানিংয়ের কাজ। এখানে আমি আরেকটু কথা আছে বলতেছি, তার আগে আমি একটু গোল্ডেন রুলটা বলে দিই। গোল্ডেন রুলটা হচ্ছে নেভার স্টার্ট ইউর রাইটিং বিফোর ইউ হ্যাভ এ ক্লিয়ার প্ল্যান। এখানে আমার একটা কথা আছে, অনেকেই বাসায় যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার এই প্ল্যানিং এবং কোয়েশ্চেন অ্যানালাইসিস বেশ দ্রুততার সহিত করতে পারবেন। দ্রুততার সহিত করতে পারলেও দক্ষতা যতই উন্নত হোক না কেন, আপনি যদি দেখেন যে 5 মিনিট, মানে ঘড়ি ধরে যে 5 মিনিটের মধ্যে আপনি লেখা শুরু করছেন, তার মানে আপনার কোনো একটা গণ্ডগোল আছে। 5 মিনিটের মধ্যে আপনার কলম বা কিবোর্ড কোনো অ্যান্সার রাইটিংয়ে স্টেজে যেতে পারে না। মানে লেস দেন 5 মিনিটসে যদি আপনি কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং প্ল্যানিং কমপ্লিট হয়ে যায়, তার মানে আপনি কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং প্ল্যানিংটা কমপ্লিট হয় নাই, আপনি ভুল করতেছেন। সো দ্যাট রিমেইনস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখানে আরেকটা জিনিস দরকার আছে, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি এডিটিংটাকে অনেক গুরুত্ব দিই। এখানে 7 মিনিটস, এক্স্যাক্ট মিনিটস 7 দেওয়া হয়েছে, বাট অ্যাটলিস্ট 5 মিনিটস ব্যয় করবেন। মানে আপনি যদি 0 থেকে শুরু করেন, তাহলে 35তম মিনিটের পরে আপনার আর লেখা উচিত না এবং লিখতে পারবেন না। 35 মিনিটের মধ্যে আপনাকে লেখা শেষ হতে হবে। প্ল্যানিং, কোয়েশ্চেন অ্যানালাইসিস প্লাস রাইটিং, এটার জন্য ফার্স্ট 35 মিনিটস। তারপরে 5 মিনিটস হচ্ছে আপনার চেকিংয়ে আপনি কী চেক করবেন, সেটা হচ্ছে 3টে জিনিস চেক করতে হবে। এটা মাথায় কখনোই ভুল করা যাবে না। গ্রামার, স্পেলিং অ্যান্ড ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট মানে হচ্ছে 250 শব্দ লিখছেন কিনা দেখবেন, বিকজ অ্যাটলিস্ট 250 ওয়ার্ডস আমাদের কিন্তু লিখতে হবে। আর যেটা চেক করতে হবে গ্রামার অ্যান্ড স্পেলিং। গ্রামার অ্যান্ড স্পেলিং কেন? কারণ অনেক সময় আমরা দেখা যায় যে আমরা একটা জিনিস জানি, জানার পরেও আমরা ভুল লিখে ফেলছি। এই অকেশনাল স্লিপসগুলা বা জানার মধ্যে যেন ভুলগুলো না হয়, সেটার জন্য আমাদের গ্রামার এবং স্পেলিংটা চেক করতে হবে। এনিহাউ, সো লেটস কাম টু প্ল্যানিং টেমপ্লেট। আমরা এই প্ল্যানিং টেমপ্লেটে করবোটা কি? প্ল্যানিং টেমপ্লেটে আমরা একটা কোয়েশ্চেন প্যারাফ্রেজিং করব, তারপরে আমাদের যে পজিশনটা, যে অ্যান্সারটা, সেটা লিখব। আর আমাদের যদি স্ট্রাকচার হয় হচ্ছে যে আপনার ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে বডি প্যারা 1, বডি প্যারা 2, কনক্লুশন। এই যে 4টা, এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। তাহলে এই টেমপ্লেটেই এটা থাকবে। আমরা এই প্ল্যানিং স্টেজে কিন্তু আমাদের আইডিয়া জেনারেট করতে হবে। আমরা এই কাজগুলাই আগামী লেকচারে, এরপরের লেকচারে, আপনারা এর নিচে দেখতেছেন ভিডিও নিচে এরপরের লেকচারটাও আছে, ওখানে আমরা এই প্ল্যানিং স্টেজে কিভাবে আইডিয়া জেনারেট করব, কিভাবে আমার পজিশন নিব, কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখব, এই পর্যন্ত আমরা চলে আসবো। কারণ ইন্ট্রোডাকশন আর প্ল্যানিং প্রায় নিয়ারলি মানে কাছাকাছি জিনিস। এবং এই যে লাল কালির দেওয়া যে দাগগুলা, এইগুলো আপনার প্ল্যানিং স্টেজেই অ্যান্সারগুলো চলে আসবে। অর্থাৎ আমি যেটা বলতেছি যে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন, এটা তো আপনার জেনারেট করার কিছু নাই, কোয়েশ্চেন তো দেওয়াই আছে, সুতরাং এটাকে আমরা প্যারাফ্রেজ করবো, নিজের ভাষায় লিখবো। কীভাবে করতে হয় আমরা পরে ইয়াতে, আমরা যখন ইন্ট্রোডাকশন শিখবো তখন আমরা এটা দেখবো, যে ইন্ট্রোডাকশনের একটা সেপারেট ভিডিওই আছে, প্যারাফ্রেজিংটা আমরা দেখবো। তারপরে হচ্ছে আমাদের পজিশনটা নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমাকে আইডিয়া জেনারেট করতে হবে। এবং এই আইডিয়া যে জেনারেট করব, সেই আইডিয়া 1 এবং আইডিয়া 2ই কিন্তু মেইন বডি প্যারাগ্রাফ 1 এবং 2 এর টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে কিছুই না, ওইটা হচ্ছে আইডিয়া। যে দুইটা আইডিয়া আমরা জেনারেট করব একটা ওপিনিয়নের পিছনে সাপোর্টিংয়ের জন্য, সেই দুইটা আইডিয়াই হচ্ছে দুইটা বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স। এবং ওইটাকে যখন আমি এক্সপ্লেইন করবো, এটাই হবে রিজন নম্বর 1। ওটাকে যখন এক্সাম্পল দেবো, ওটাই হবে রিজন নম্বর 2। রিজন নম্বর 2, সরি এক্সাম্পল, দ্যাট রিজন নম্বর 2 ওটার এক্সাম্পল। দেখেন, ক্লিয়ারলি দেখেন, যখন আমরা প্ল্যানিং স্টেজ কমপ্লিট করব, ডান করব, তখন আমাদের কাছে কি থাকবে? আমাদের কাছে প্যারাফ্রেজ কোয়েশ্চেন তো কোয়েশ্চেনের থেকে থাকবেই, আমার আইডিয়া জেনারেট থেকে তো আমার থিসিস পজিশনটা তো থাকবেই,
এবং আইডিয়া জেনারেশনের কারণে আমার টপিক দুইটা মেইন বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সও থাকবে, এবং আমার কনক্লুশনের যে রিস্টেট থিসিস, মানে এটা তো আবার আগের জিনিসই আবার নতুন করে বলবো। সো কনক্লুশনেও নতুন কিছু নাই। এই কুইক প্ল্যানিংয়ের সাথে, এই প্ল্যানিংয়ের সাথে শুধু অ্যাড করতে হবে যেটা, এটার এক্সপ্লেনেশনটা কি, এটার এক্সপ্লেনেশনটা কি, এটার এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা কি, এই টোটালটা মিলিয়েই আমাদের হচ্ছে প্ল্যানিং স্টেজ কমপ্লিট। অর্থাৎ একটা প্ল্যানিং স্টেজ কমপ্লিট হওয়ার পরে আপনার যখন আপনি লিখবেন তখন আপনার কাছে সব আছে, টপিক সেন্টেন্স আছে, রিজন 1 আছে, রিজন 2 আছে, এক্সাম্পলও আছে, সব কিছু আছে। এর সাথে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে টপিক্যাল ভোকাবুলারিগুলো তখন আমরা একটু রিক্যাপ করে নিব। এটা আমি সবাইকে করতে বলি ওই স্টেজে, আমরা এর পরের ভিডিওতে এটা দেখব। তাহলে আপনার আর মানে কোনো ধরনের ডিলে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমাদের যে 4টা সেকশন আছে, আমাদের মার্কিং ক্রাইটেরিয়া 4টাতেই আমাদের টাচ করার সুযোগ থাকে এবং ভুল হওয়ার সুযোগ খুব কমে যায়। এটা মাথায় রাখবেন। নাও টাইম সেভিং টিপসটা কি? টাইম সেভিং টিপস আমি অবশ্য বলেই ফেলছি এতক্ষণ, যে ইউজ অলওয়েজ 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার, প্রিপেয়ার 2-3 লিঙ্কিং ফ্রেজেস, আবারও বলতেছি লিঙ্কিং ফ্রেজেস ইন অ্যাডভান্স। লিঙ্কিং ফ্রেজগুলো হচ্ছে আপনার অ্যাসেট টাইপ অনুযায়ী ভ্যারি করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখন, ওয়ান মেজর অ্যাডভান্টেজ ইজ, তাহলে এইটা বুঝতেছেন আপনি কোথায় লিখতে পারবো আমরা, একটা অ্যাডভান্টেজ লেখার সময়, তাই না? তো এই ধরনের যেমন ওপিনিয়ন দেওয়ার সময় আপনি কীভাবে শুরু করবেন, ওপেনিংটা কীভাবে হবে প্যারাগ্রাফের, ঠিক তেমনি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের বেলায় কিংবা ডিসকাস বোথ ভিউজের বেলায় আপনি যদি প্রতিটা টাইপের জন্য একটা করে স্ট্রাকচার, ওপেনিং স্ট্রাকচার আপনি মুখস্থ করে নেন, আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন, তাহলে ওখানেও কিন্তু সময় বেঁচে যাবে। সেই জন্যই আমরা বলছি যে প্রিপেয়ার 2-3 স্ট্রং লিঙ্কিং ফ্রেজেস। আমরা কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস বলি না, এটা লিঙ্কিং ফ্রেজ। আপনাকে ইন ফ্রেজ এটা শিখতে হবে। ওয়ান মেজর অ্যাডভান্টেজ ইজ, এরপরে যেটা যেভাবে হয় ওটাই ওখানে ফেলতে হবে। আর লেখার সময় আমি যেটা প্রথম ভিডিওতেও বলছি, 280 ওয়ার্ডসের উপরে লিখবেন না, কখনোই লিখবেন না। 260-র নিচে লেখার চেষ্টা করেন না। 260 to 280 ইজ সেফ রেঞ্জ। ওকে, বাকি দুটো তো আপনারা জানেন, বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন 40 মিনিটসের মধ্যে প্র্যাকটিস করার জন্য। বাট এই প্র্যাকটিসগুলো আমাদের আরও অনেক পরে, আমরা পরে আরও ইনস্ট্রাকশন দিব। বাট এই আজকে যেই লেকচার আপনারা দেখতেছেন, এটার যে পিডিএফটা সেটাও দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিজেরা বাসায় করতে পারেন। নাও ফাইনাল টিপটা একটু মেনশন করে নিই, সেটা হচ্ছে যে স্পেন্ড 8 মিনিটস ম্যাক্সিমাম অন অ্যানালাইসিস প্লাস প্ল্যানিং। 8 মিনিটস ম্যাক্সিমাম, আমি বলছি 5 মিনিট হচ্ছে মিনিমাম। 5 মিনিটের আগে যদি কলম ধরেন তাহলে ভুল। আর লাস্ট 5 মিনিটস অনলি ফর এরর ফাইন্ডিং অ্যান্ড এডিটিং, এই জিনিসটা মাথায় রাখবেন। অর্থাৎ প্রথম 5 মিনিট, লাস্টের 8 মিনিট, প্রথম 8 মিনিট, লাস্টের 5 মিনিট, এই যে 13 মিনিট, 13 মিনিট কিন্তু আপনি কিছুই লিখতেছেন না, আপনি জাস্ট চিন্তা করতেছেন এবং প্ল্যানিং করতেছেন, চেকিং করতেছেন। খেয়াল করে দেখেন তাহলে 40 মিনিটের মধ্যে আমরা অনলি 27 মিনিট হয়তো লিখবো কিছু, বাকি 13 মিনিট কিন্তু কিছুই লিখবো না, আমরা কিন্তু জাস্ট বসে থাকবো। সো এটা উইয়ার্ড মনে হতে পারে, বাট দ্যাট 13 মিনিট ইজ মোর ইম্পর্টেন্ট দেন রাইটিং ফর 27 মিনিটস। আচ্ছা, এখন আমরা হোমওয়ার্কে, আমাদের 5টা হোমওয়ার্ক আছে, কোয়েশ্চেন অ্যানালাইসিসের হোমওয়ার্ক। আমি এটাকে বলবো, আমি বলবো কোয়েশ্চেন অ্যানালাইসিস করবেন, অ্যানালাইসিস হোমওয়ার্ক। ওকে, কোয়েশ্চেন অ্যানালাইসিস হোমওয়ার্ক প্রথমটা আমি আজকে আপনাদের সাথে করতেছি। ওপিনিয়ন এসে, একটা ওপিনিয়ন এসে আছে, এটার আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করবো। কোয়েশ্চেন অ্যানালাইসিসের পয়েন্ট হচ্ছে 3টা, একটা হচ্ছে জেনারেল টপিক, কিওয়ার্ড, আর একটা হচ্ছে টাস্ক। তো আমি যখন প্রথমে কোয়েশ্চেনটা পাচ্ছি তখন প্রথমে কি করব, 2বার আমরা কোয়েশ্চেনটা পড়বো। Some people believe that the best way to increase road safety is to increase the minimum legal age for driving cars or riding motorbikes. To what extent do you agree or disagree? তাহলে সবার আগে আবার পড়ি একটু। সাম পিপল বিলিভ, মানে কিছু লোক বিলিভ করে, দ্য বেস্ট ওয়ে টু ইনক্রিজ রোড সেফটি ইজ টু ইনক্রিজ দ্য মিনিমাম লিগাল এজ ফর ড্রাইভিং কার্স অর রাইডিং মোটর বাইকস। ওকে, তাহলে জেনারেল টপিকটা কি? জেনারেল টপিকটা হচ্ছে রোড সেফটি। ইয়েস, আমি যদি রোড সেফটিটা একটু কালার করি, এটা হচ্ছে জেনারেল টপিক। তাহলে রোড সেফটি হচ্ছে জেনারেল টপিক। কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড কি, আমি কোন কিওয়ার্ড দিয়ে বুঝতে পারবো যে এখানে কি আসলে আমাকে কোনগুলো মাথায় রাখতে হবে।
প্রথম কথা হচ্ছে এটা সাম পিপল বিলিভ, অপিনিয়নে অলওয়েজ সাম পিপল বিলিভই থাকে এখানে, মানে কিছু লোকেরও বিশ্বাস এটাই বলে। দ্য বেস্ট ওয়ে, এটা কিন্তু একটা কিওয়ার্ড, মানে হচ্ছে তারা বলছে, এটা বলছে না যে দ্য অনলি ওয়ে বলে নাই, অথবা ওয়ান অফ দি ওয়েজ বলে নাই, তারা বলছে দ্য বেস্ট ওয়ে, মানে এটা যতগুলো ওয়ে আছে রুট সেফটি ইনক্রিজ করার, এটা সবচেয়ে ইফেক্টিভ অথবা কি বলে মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, তারা এটা বলতে চাচ্ছে। সো দিস ইজ keyword. The best way is a keyword. Increase the to increase the minimum legal age for driving, yes. এই যে increase legal age, এটা আরেকটা keyword, increase legal age. Okay, so these are the keywords. Best increase এজ, এই জিনিসগুলা আমার মাথায়, আমার ব্রেইনে স্ট্রাইক করতে হবে যে এটা বলছে। আমার টাস্ক কি, আমার একটা অপিনিয়ন দেওয়া, অপিনিয়ন টু এগ্রি অর ডিসএগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের কাজ। এইভাবে আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করবেন। দেখতে সহজ মনে হলেও পরীক্ষার হলে এবং স্টুডেন্টদের সাথে কাজ করার কারণে আমি এটা জানি যে পরীক্ষার হলে স্ট্রেস, আন্ডার স্ট্রেস আপনার যে ভুলগুলো হতে পারে, প্রথমত হচ্ছে এটা অনেকে মিস করে যায় যে দি বেস্ট ওয়ে, যে এটা মিস করে তারা লিখতে শুরু করে যে সাম পিপল বিলিভ ওয়ান অফ দি ওয়েজ ফর রোড সেফটি ইজ টু ইনক্রিজ দ্য মিনিমাম। ওয়ান অফ দি ওয়েজ না, এটা দি বেস্ট ওয়ে, দি বেস্ট ওয়ে, দি মোস্ট এফিশিয়েন্ট ওয়ে বলতে পারেন, অথবা দি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে বলতে পারেন। কিন্তু এই কথাটা যখন আমরা আমাদের ভাষায় নিয়ে লিখবো প্যারাফ্রেজ করে, তখন যদি এই দি বেস্ট কথাটাকে আমরা প্যারাফ্রেজ না করি, তাহলে কিন্তু ভাষাটা এরকম বোঝা যাবে না, জেনারেলাইজড হয়ে যাবে, তখন ওভার জেনারেলাইজেশন হয়ে যাবে। সেই জন্য যখন কোয়েশ্চেনে দি বেস্ট থাকে, দি অনলি থাকে, অর মোস্ট থাকে, বা দি নাম্বার ওয়ান থাকে, অর দি ফাইনালি থাকে, এরকম কিছু থাকে, তখন এটাকে নোট করতে হবে, কারণ ওইটা বাক্যের মিনিংটাকে একটা এক্সট্রিম দিকে নিয়ে যায়। সুতরাং ওই মিনিংটা আমাদেরকে কনসিডার করতে হবে। দ্যাট ইজ ইট। বাকিটা মিস করার সম্ভাবনা কম। ড্রাইভিং কার্স অর রাইডিং মোটর বাইকস, সেম থিং, কার্স, রাইড, মোটর বাইকস, সেম থিং। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? টু হোয়াট এক্সটেন্ট শব্দটাকে আপনি যদিও বলতে পারে যে টু হোয়াট এক্সটেন্ট শব্দটা আর ডু ইউ এগ্রি আর ডিসএগ্রি একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে। আমি এই জন্য সবাইকে বলি, যখনই কোয়েশ্চেনটা আসবে টু হোয়াট এক্সটেন্ট, এটার অ্যান্সারটা দিবেন আই ফুললি এগ্রি অর দিস অ্যাসে ফুললি এগ্রিজ। ফুললি শব্দটা আনবেন, ফুললি, আর মানে কখনো পার্শিয়ালি লিখবেন না, কারণ পার্শিয়ালি লিখলে দুই সাইডে ব্যালেন্সড ভিউতে আপনাকে ডেসক্রাইব করতে হবে। ইট ইজ এ নো, নেভার এভার ডু দ্যাট। আপনি অলওয়েজ এগ্রি অর ডিসএগ্রি করে ফেলবেন। ওটা কোনো সমস্যা না যে আপনি এগ্রি করতেছেন না ডিসএগ্রি করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার। বাট যখনই এগ্রি আর ডিসএগ্রি করবেন, ফুললি লিখবেন। This essay is fully agree, fully in support of, or fully disagrees that, এইভাবে লিখবেন। সো রিমেম্বার দিস, আপনাদের বাসার কাজ রইল যে এই কোয়েশ্চেনগুলোতে এইভাবে জেনারেল টপিক বের করা, এই তিনটা কাজ করা, জেনারেল টপিক, কিওয়ার্ড এবং টাস্ক বের করা। আশা করি বাসায় এটা করবেন। এটা করে তারপরে ভিডিও দেখবেন, এটা না করে ভিডিও দেখবেন না, তাহলে এই ভিডিও দেখার সাথে সাথে আপনার ভিতরে যে স্কিল ডেভেলপমেন্ট, ওটা হবে না। সো আশা করি এটা ফলো করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।